নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা বুঝে উঠতে পারছে না কি করবে সে। কোথায় আছে সেই সোনার রাধাকৃষ্ণের মূর্তি, আর কোথায় বা দাঁড়িয়ে আছে সত্যি। একদিকে হারিয়ে যাওয়া মূর্তি, অন্যদিকে বলির অসহায় মুখ। তার মনে হলো এই মুহূর্তে মূর্তির চেয়েও বলিকে রক্ষা করাটাই যেন বেশি জরুরি। চোখের সামনে যেন ভেসে উঠল বলির মুখটা, নিরপরাধ ভীত একটা ছোট্ট বাচ্চা মুখ। পেটটা কেমন করছে, জ্বালা করছে যেন। হঠাৎ খেয়াল হলো সে তো দুপুর থেকে কিছুই খায়নি। মোবাইলটা হাতে তুলে দেখল বিকেল 4:45 বাজে। ভাবল কেউ তো ডাকেনি তাকে খেতে, তবে কি কেউ এখনো খায়নি, নাকি সেই শুধু ভুলে গেছে সময়। দ্রুত ঘর থেকে বেরিয়ে সে নিচে নেমে গেল। প্রথমেই গেল শ্বশুরমশাইয়ের ঘরে। সুরেনবাবু চশমা পরে বিছানায় বসে বই পড়ছেন। স্নিগ্ধা কিছুটা অপরাধ বোধ নিয়ে বলল, সরি বাবা, তোমাদের দুপুরে খাবার দিতে ভুলে গেছি, খাবার খেয়েছো? সুরেনবাবু চোখ তুলে তাকালেন, শান্ত গলায় বললেন, ভাত তো সেই কখন খেয়ে নিয়েছি, মালিনী দিয়েছে। এই বলেই আবার মন দিলেন বইয়ে। স্নিগ্ধা এবার গেল ভুবনবাবুর ঘরে। ভেতরে ভুবনবাবু আর হরিপদ বসে কথা বলছেন। স্নিগ্ধা জিজ্ঞাসা করল, তোমরা দুপুরে খেয়েছো? দুজনেই তার দিকে তাকালেন। ভুবনবাবু বললেন, হ্যাঁ, খাবার তো প্রায় হজম হয়ে গেল। মালিনী চা করছে, এখন চা খাবো। এই বলে তারা আবার নিজেদের মধ্যে কথায় মগ্ন হয়ে গেলেন। স্নিগ্ধা অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সবাই খেয়ে নিয়েছে, অথচ কেউ তাকে একবার ডাকেও নি। তার শরীর খারাপ কিনা, সে কেন নিচে নামেনি, খেয়েছে কিনা, এইটুকুও কেউ জানতে চায়নি। সব সময় তো তারা ওর খেয়াল করে, যেভাবে সে তাদের ভালোবাসে তারাও তো তেমনই ওকে ভালোবাসে। তাহলে আজ এই ব্যবধান কেন? তবে কি তারা জেনে গেছে যে সেই সোনার মূর্তিটা হারিয়ে ফেলেছে, তাই কি রেগে আছে তার ওপর? কিন্তু তারা তো জানে না সে মূর্তি খুঁজছিল, সে তো কাউকে কিচ্ছু বলেনি। তবে কি কারণ এই সে বাড়ির কাউকে না জানিয়ে রিনিদের বাড়িতে পুলিশ নিয়ে গিয়েছিল? সেই জন্য সেখানে তো পুলিশ কোনো প্রমাণ পায়নি, তাই কি পাড়ার লোকেরা তার বদনাম করছে? আর সেই কারণেই কি বাড়ির লোকেরাও তার ওপর রেগে আছে? মনটা ভার হয়ে এলো স্নিগ্ধার। ধীরে পা বাড়ালো খাবার ঘরের দিকে। টেবিলের ওপর তার খাবার রাখা, ঢেকে রাখা হয়েছে। ঠিক তখনই মালিনী ট্রেতে 2টো চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সে বলল, তোমার খাবারটা আমি ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে নাও বৌদি। স্নিগ্ধা বেসিনে দাঁড়িয়ে হাত ধুচ্ছে। মালিনী আবার বলল, এই সময় ঠিক মতো না খাওয়া শরীরের জন্য ভালো নয়। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে হালকা একটা বাঁকা হাসি দিল। স্নিগ্ধার মনে হলো, এই সময় মানে এই সময় কি কিছু বিশেষ? ঠিক তখনই হরিপদ খাবার ঘরের এসে দাঁড়ালো, বলল, মালিনী, আমি একটু বেরোচ্ছি, কয়েকটা জিনিস আনতে হবে। মালিনী বলল, সাবধানে যেও হরি কাকা। হরিপদ স্নিগ্ধার দিকে তাকালো, কিন্তু কিছু না বলেই বেরিয়ে গেল। মালিনীও চায়ের কাপ নিয়ে সেখান থেকে চলে গেল। স্নিগ্ধা একা দাঁড়িয়ে রইল খাবার ঘরে। তার মনটা আরও খারাপ হয়ে গেল। ভাবল, আশ্চর্য তো, এই হরি কাকাই তো ওর সঙ্গে সবসময় এত কথা বলে, কোথাও গেলেই ওকে বলে যায়। আজ কেন সে কিছু না বলে চলে গেল, তাও আবার মালিনীকে বলে? সে চুপচাপ গিয়ে
খাবার টেবিলে বসলো। মন খারাপ নিয়েই খেতে শুরু করলো। গলাধ্যকরণ নয়, যেন নিজের প্রতি একটা দায়বদ্ধতা পূরণ। সন্ধ্যের পর তন্ময় এলো। স্নিগ্ধা তার কাঁধের ব্যাগটা নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখল। তারপর একটা গামছা এনে ওর হাতে দিয়ে সরে যেতে লাগলো। তন্ময় তার হাতটা ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, তোমার মুখটা অন্ধকার থাকলে ভালো লাগে না আমার। সুবীর বাবুরা এসে খারাপ কোনো কথা বলেছে কি? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, না, তুমি পোশাক ছেড়ে হাত পা ধুয়ে ফ্রেশ হও, আমি চা নিয়ে আসছি। এই বলে সে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। তন্ময়ের সামনে থাকলে সত্যিটা বলে ফেলবে, এই ভয়েই যেন সে তাড়াতাড়ি সরে যেতে চাইল। তন্ময় ওকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুমি অফিসে ফোন করেছিলে, আমি বলেছিলাম বারবার ফোন করছো কেন? এই কারণেই কি রেগে গেছো? সরি, তখন জরুরি কাজ করছিলাম। স্নিগ্ধা হালকা গলায় বলল, না, রাগ করিনি, যাও ফ্রেশ হও, এমনি মনটা ভালো নেই একদম। এই বলে সে ওর হাতটা ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে নেমে রান্নাঘরে গেল চা করার জন্য। গিয়ে দেখল মালিনী ইতিমধ্যে চিকেন পকোড়া বানিয়ে রেখেছে, চাও কাপে ঢালছে। স্নিগ্ধাকে দেখে মালিনী বলল, বৌদি, ঘরে যাও, আমি পকোড়া আর চা নিয়ে যাচ্ছি, দাদাবাবু খুব খেতে ভালোবাসে। স্নিগ্ধা একটু থমকে ভাবল, মালিনী জানল কি করে তন্ময় চিকেন পকোড়া খেতে ভালোবাসে? হয়তো হরি কাকাই বলেছে। মালিনী আবার বলল, দাঁড়িয়ে আছো কেন, যাও। তার কথা শুনে স্নিগ্ধার মনে হলো যেন আদেশ করছে ওকে। সে বলল, দাও, আমি নিয়ে যাচ্ছি। মালিনী বলল, না, আমি দিয়ে আসছি। এই বলে চায়ের কাপ আর পকোড়ার প্লেট নিয়ে সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা একা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মনে হলো এই সংসারটা যেন ধীরে ধীরে মালিনীর হাতেই চলে যাচ্ছে। মনটা ভার হয়ে উঠল। সে গেল শ্বশুরমশাইয়ের ঘরে। সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদ মিলে পকোড়া খাচ্ছে, গল্প করছে, হাসছে। স্নিগ্ধাকে দেখে কেউ কিছু বলল না, যেন দেখেও দেখল না। কেউ বসতেও বলল না, একটা প্রশ্নও করল না, তুমি খাবে? তার মনে হলো মালিনীর আগমনে সংসারে তার প্রয়োজনটাই যেন ফুরিয়ে এসেছে। দু চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ দুফোঁটা জল। স্নিগ্ধা চুপচাপ দোতলায় উঠে গেল। নিজেদের ঘরে ঢুকতেই দেখল তন্ময় খাটে বসে চায়ের কাপ হাতে পকোড়া খাচ্ছে, আর মালিনীদি পাশে বসে গল্প করছে। দুজনেই হাসছে, মুখে স্বাভাবিক আনন্দ। স্নিগ্ধা ঘরে ঢুকতেই মালিনী চুপচাপ উঠে দাঁড়ালো। তারপর একটাও কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তন্ময় বলল, কি দারুণ পকোড়া বানিয়েছে মালিনীদি, নেবে? বসো, খাও। স্নিগ্ধা কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, মালিনীদি সবাইকে পকোড়া দিয়েছে, এমনকি তন্ময়কেও, কিন্তু আমাকে দিল না, খেতেও বলল না। কেন? তন্ময়ের সঙ্গেও কি আমাকে আলাদা করে দিতে চাইছে ও? কিন্তু কেন? পর মুহূর্তেই নিজেকে থামালো স্নিগ্ধা। ভাবল, না না, আমি এসব কি ভাবছি, সব উল্টোপাল্টা চিন্তা। বোধহয় সত্যিই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত চাপ আর সন্দেহে। মনটা ভার হয়ে এলো। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে চুপচাপ বসে পড়ল। দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকালো। অরুণা দেবী, তন্দ্রা দেবী, কণিকা, মৃন্ময়, রকি আর পল্লবী। চোখ জলে ভরে গেল। মূর্তিটা সে রক্ষা করতে পারেনি, এই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পল্লবীর ছবির দিকে তাকিয়ে ভাবল, আমার জায়গায় যদি পল্লবী থাকতো, সে হয়তো মূর্তিটা ঠিক সামলে রাখতে পারত। রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল।
মালিনী স্নিগ্ধাকে কোনো কাজ করতে দিচ্ছে না, একাই সব কিছু সামলে নিচ্ছে। স্নিগ্ধা চেয়ারে বসল। তন্ময় তাকে বলল, খেয়ে নাও। স্নিগ্ধা লক্ষ্য করল আর কেউ তাকে কিচ্ছু বলল না। কারোর কিছু দরকার হলে সরাসরি মালিনীর কাছেই চাইছে। চুপচাপ সে খেতে বসে গেল। শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকাতে পারল না, চোখ ভিজে আসছে। নিজেকে কঠিন করে সামলালো। স্নিগ্ধা অল্প কিছু খেয়েই হঠাৎ ওক টানল। মুখ দিয়ে চাপ দিয়ে তাড়াতাড়ি উঠে বেসিনের দিকে ছুটে গেল। সেখানে গিয়ে বমি করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কেউ এগিয়ে এলো না। শুধু তন্ময় উঠে ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, জল দেব? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, না, লাগবে না। তন্ময় চিন্তিত গলায় বলল, সারাদিন ঠিক মতো খাওনি হয়তো, তাই অম্বল হয়ে গেছে। মালিনী এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, বৌদি, জলটা মুখে আর মাথায় দিয়ে একটু ঘরে গিয়ে বিশ্রাম করো। স্নিগ্ধা মুখ ধুয়ে চুপচাপ দোতলায় উঠে গেল। নিজেদের ঘরে ঢুকে শুয়ে পড়ল। হঠাৎ মনে পড়ল এই মাসে এখনও তার পিরিয়ডটা হয়নি। তবে কি সে সন্তান সম্ভবা? ভাবনাটা মনে হতেই তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। যত দুশ্চিন্তা, টানাপোড়েন আর সন্দেহ তাকে ঘিরে ধরেছে, এই ছোট্ট সম্ভাবনায় যেন হৃদয়ের ভেতরে একটু আলোর রেখা জ্বলে উঠল। স্নিগ্ধা চুপচাপ শুয়ে আছে, বিছানার চাদরে মুখ মুজে। মনটা তার অদ্ভুত এক ব্যাকুলতায় কাঁপছে। নিজেকেই প্রশ্ন করল, তন্ময়কে বলবো এই মাসে আমার এখনও পিরিয়ড হয়নি? তবে কি সত্যিই আমি অন্তঃসত্ত্বা? পরক্ষণেই ভাবল, না, এক্ষুনি কিছু বলবো না। আগে একটা প্রেগনেন্সি টেস্ট কিট কিনে আনতে হবে, পরীক্ষা করে দেখি। যদি পজিটিভ হয় তখন জানাবো তন্ময়কে। ও তো খুব খুশি হবে। শুধু ওই নয়, সবাই খুশি হবে। ঠিক তখনই তন্ময় ঘরে ঢুকে তার পাশে এসে বসল। বলল, শরীরটা এখন কেমন লাগছে? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, ভালো। তার মাথায় যে আঘাত লেগেছিল সেখানে এখনও ব্যথা আছে কিনা তন্ময় জিজ্ঞাসা করল। স্নিগ্ধা বলল, আছে, অল্প। কি ভাবছিলে, বুলির কথা? বুলি নামটা শুনতেই স্নিগ্ধার মুখটা মলিন হয়ে গেল। হঠাৎ যেন একটা ভার চাপল বুকের ওপর। তন্ময় ওর হাতটা আস্তে করে নিজের হাতে নিয়ে বলল, বুলির ব্যাপারে কিছু ভেবেছ? কিভাবে প্রমাণ জোগাড় করবে ওদের বাড়িতে তো আর যেতে পারবে না। স্নিগ্ধা ধীরে ধীরে মাথা নাড়ল। না, এখনও কিছু ঠিক করিনি, কিন্তু প্রমাণ তো জোগাড় করতেই হবে। আমার বান্ধবী শান্তার সঙ্গে কথা বললাম। ও বলেছে রিনিরা এখন যাদবপুর স্টেশনের কাছে মেকমল্লার অ্যাপার্টমেন্টে থাকে। রিনির বর ওই ফ্ল্যাটটা কিনে দিয়েছে। এখন নাকি হঠাৎ করে ওরা বড় লোক হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার সন্দেহটা ঠিক, বুলি ওদের নিজের মেয়ে নয়। কারণ রিনির বিয়ে হয়েছে আজ থেকে 3 বছর আগে, আর বুলির বয়স কম করে হলেও 4 থেকে 4.5 তো হবেই। কাল আমি যাদবপুর যাচ্ছি, দেখি আরও কিছু জানতে পারি কি না। তন্ময় বলল, অফিস ছুটির পর আমিও যাব, তোমায় যেতে হবে না। না, তোমায় যেতে হবে না, আমি ঠিক খুঁজে নেব। একটু থেমে আবার বলল, আচ্ছা, ইন্সপেক্টর দত্তকে তো রিনির বুলির বার্থ সার্টিফিকেট দেখিয়েছিল। আমার মনে হয় তাতে নিশ্চয়ই 3 বছরের বেশি বয়সী লেখা আছে। তাহলে ইন্সপেক্টর দত্তকে একবার বলা যায় না রিনির বিয়ে হয়েছে মাত্র 3 বছর আগে? তাহলে বুলি ওর নিজের মেয়ে কিভাবে হতে পারে? তন্ময় বলল, হয়তো বার্থ সার্টিফিকেটটাই নকল করেছে ওরা। ঠিক তখনই হঠাৎ দরজাটা খুলে গেল। মালিনী ঢুকলো, হাতে একটা ট্রে, তাতে 1 বাটি সুজি
আর একটা কলা রাখা। তন্ময় একটু অপ্রস্তুত হয়ে স্নিগ্ধার হাত ছেড়ে দিল। মালিনী যেন কিছুটা টের পেয়েও কিছু বলল না। সোজা ট্রেটা এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও বৌদি। স্নিগ্ধা বলল, খেতে ইচ্ছা করছে না, নিয়ে যাও। মালিনী অনড় কণ্ঠে বলল, না খেয়ে থাকলে শরীর আরও খারাপ আর দুর্বল হয়ে যাবে, এতে তোমারই ক্ষতি। এখন না খেয়ে থাকা একদম ঠিক নয়। এই কথা বলে শেষবার স্নিগ্ধার দিকে তাকিয়ে একরকম চিন্তা জড়ানো একটা বাঁকা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধা চমকে উঠল মালিনীর শেষ কথাটা শুনে। মনে পড়ে গেল বিকেলে খাবার ঘরে গিয়ে মালিনীর বলা সেই কথা, এ সময় ঠিকমতো না খাওয়া শরীরের জন্য ভালো নয়। তখনও ওর মুখে ছিল এক অদ্ভুত হালকা বাঁকা হাসি। আর এখন আবার বলল, এখন না খেয়ে থাকা একদম উচিত নয়। মুখে সেই একই ধরনের এক অচেনা রহস্যময় বাঁকা হাসি। স্নিগ্ধার মনে প্রশ্ন জাগল, তবে কি মালিনীদি বুঝে ফেলেছে আমি অন্তঃসত্ত্বা? কিন্তু আমি তো নিজেও এখনো নিশ্চিত নই। আর ওর এই বাঁকা হাসিগুলোর মানে কি? স্নেহ নাকি কটাক্ষ? মাথার ভেতর আরও জট পাকিয়ে গেল। ঠিক তখনই তন্ময় বলল, আবার কি ভাবতে বসলে? এইসব ভাবাভাবি বন্ধ করে আগে খেয়ে নাও। স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মালিনীদির ভাবখানা দেখো। দরজায় টোকা না দিয়ে ঘরে ঢুকে পড়ল। তন্ময় হালকা হেসে বলল, আমাদের আপনজন ভেবেই ঢুকে পড়েছে। ও তো এখন পুরো সংসারটাই দেখাশোনা করছে। তোমারও খেয়াল রাখছে বলেই সুজি আর কলা নিয়ে এসেছে, খেয়ে নাও। স্নিগ্ধা আর কিছু বলল না, ধীরে ধীরে উঠে বসল। সুজি আর কলা খেতে লাগলো। এবার আর বমি এলো না। খাওয়ার পর শরীরটাও একটু হালকা লাগলো। রাত বাড়ল। তারা ঘরের আলো নিভিয়ে পাশাপাশি শুয়ে পড়ল। স্নিগ্ধা বিছানায় শুয়ে ভাবতে লাগলো, গৃহপ্রবেশের দিন যদি কেউ এই মূর্তিটা নিয়ে থাকে তবে সে কে? কিন্তু কাউকে তো সে স্পষ্টভাবে সন্দেহ করতে পারছে না। চারপাশটা হঠাৎ বড় অচেনা আর অসহায় মনে হতে লাগলো। তার চোখ ভরে উঠল জলে। তন্ময় টের পেল সে ব্যথিত। ওকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, চিন্তা ভাবনা এখন বাদ দাও, ঘুমিয়ে পড়ো। স্নিগ্ধার মনে হলো এখনই তন্ময়কে বলে দেয় মূর্তিটা হারিয়ে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ভাবল, সারাদিন অফিসে পরিশ্রম করে ফিরে এসেছে ও, এখন যদি এ কথা বলে তাহলে আর ঘুমোতেই পারবে না, চিন্তায় অস্থির হয়ে যাবে। তাই সে চুপ করে রইল। ধীরে ধীরে তন্ময়ের বুকের কাছে মাথাটা রাখল। তন্ময় তাকে আরও একটু জড়িয়ে ধরল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। স্নিগ্ধাও একটানা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। রাত গভীর, ঘরে থমথমে নিস্তব্ধতা। হঠাৎই স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। মাথাটা কেমন ভার লাগছে, মনটা অস্থির। বুলি মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই বুকটা মোচড় দিয়ে উঠল। না, প্রমাণ জোগাড় করতেই হবে। চোখে তন্দ্রা, অথচ ভেতরটা জেগে উঠেছে স্পষ্ট সংকল্পে। ধীরে ধীরে উঠে পড়ল সে। পা টিপে এগিয়ে গিয়ে দাঁড়ালো পূর্ব দিকের জানালার সামনে। রিনিদের বাড়ির দিকটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে। একটাও আলো নেই কোথাও, না কোনো শব্দ, না কোনো সাড়া। স্নিগ্ধা ভাবল, আত্মা কেন আর দেখা দিচ্ছে না? সেই কান্না ভেজা কণ্ঠ, সেই সাপের ফিসফাস, সব যেন হঠাৎ করেই থেমে গেছে। বুকের ভেতর কেমন করে উঠল তার। পরশু রাতে যে পুরুষ আর মহিলাকে দেখেছিলাম তারা কি আজ আসেনি, নাকি ভেতরে ঢুকে গেছে চুপি চুপি? তার মনে হলো ছাদে উঠলে হয়তো কিছু বোঝা যাবে। একটা দম নিয়ে মোবাইলটা হাতে নিল সে। তারপর নিঃশব্দে ঘরের দরজা খুলে বেরিয়ে এলো।
সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতে লাগলো ছাদের দিকে। সব কিছু যেন ঘুমিয়ে গেছে, শুধু তার ভেতরের আশঙ্কাটাই জেগে আছে কুয়াশার মতো। ছাদের দরজার সামনে পৌঁছে হাত বাড়ালো ছিটকিনি খুলতে, তখনই থমকে গেল। ছিটকিনি খোলা, তার চোখ ছানা বড়া। কে খুলেছে? হরিকাকা কি ভুলে গেছে দরজা বন্ধ করতে? চোর ঢোকেনি তো? তার বুক ধরফর করতে লাগলো। অবচেতনে মোবাইলটা আরও শক্ত করে ধরল। ধীরে ধীরে দরজাটা ফাঁক করলো সে। আর ঠিক তখনই হালকা চাঁদের আলোয় ছাদের পূর্ব প্রান্তে একটা নারীর অবয়ব স্পষ্ট হয়ে উঠল। সে নিশ্চল দাঁড়িয়ে, চোখ রিনিদের বাড়ির দিকেই নিবদ্ধ, সারা শরীর ঢাকা কালো ছায়ায়। একটা সম্পূর্ণ কালো নারী মূর্তি যেন। তার চুলগুলো খোলা, হাওয়ায় ধীরে ধীরে দুলছে। মুখটা অন্ধকারে ঢাকা থাকলেও তার উপস্থিতি যেন চারপাশের বাতাস ভারী করে তুলেছে। তাকে দেখে স্নিগ্ধার গা কাঁটা দিয়ে উঠল। এক মুহূর্তে মনে হলো, এ কি সেই আত্মা, সেই অজানা মা যে একদিন রাতে এসেছিল অভিযোগ আর আকুতি নিয়ে? সে কি আবার ফিরে এসেছে তার মেয়ের কথা বলতে? স্নিগ্ধা ধীরে ধীরে এগিয়ে গেল। গলা শুকিয়ে এলেও ফিসফিস করে বলে উঠল, তোমার কথা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি, কিন্তু তুমি আর আসো না। আজ এসেছো, দয়া করে বলো তোমার মেয়ে কে, তাকে আমি কিভাবে বাঁচাবো? মহিলা ধীরে ধীরে পিছন ফিরল। হালকা চাঁদের আলো পড়তেই স্নিগ্ধা মুহূর্তে জমে গেল। সে অবাক হয়ে দেখল, ও তো মালিনীদি। স্নিগ্ধার হৃদস্পন্দন এক লাপে বেড়ে গেল। সে গলাটা তুলে কাঁপা কাঁপা স্বরে বলল, মালিনীদি, তুমি এত রাতে এখানে কি করছো ছাদে দাঁড়িয়ে? মালিনী কিছু বলল না, শুধু এক রাশ অদ্ভুত রহস্যময় রাগ চোখ নিয়ে তাকিয়ে রইল স্নিগ্ধার দিকে। সেই দৃষ্টি যেন ঠান্ডা আগুনে জ্বলছে, যে দৃষ্টিতে সহানুভূতি নেই, বরং শত্রুতা উপচে পড়ছে। স্নিগ্ধা সেই দৃষ্টি দেখে শিউরে উঠল। মালিনীর মুখে কোনো কথা নেই, কিন্তু চোখ বলছে, সব জানি আমি। এমন মুখ, এমন দৃষ্টি স্নিগ্ধা মালিনীর মধ্যে আগে কখনো দেখেনি। কালো কাপড়ে মোড়া শ্যামলা মুখটায় যেন অচেনা এক অন্ধকার লেপ্টে আছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মালিনী ধীরে ধীরে পিছন ফিরে সিঁড়ির দিকে এগিয়ে গেল, চুপচাপ শব্দহীন পায়ে। নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। স্নিগ্ধা একা দাঁড়িয়ে রইল ছাদে। রাত যেন আরও ঘন হয়ে এলো। স্নিগ্ধা ধীরে ধীরে দোতলায় নেমে এলো। পা দুটো কেমন কাঁপছে। হল ঘরে ঢুকে আলোর সুইচটা টিপতেই হালকা হলুদ আলো ছড়িয়ে পড়ল। দেওয়াল ঘড়ির কাঁটা রাত 3:20 পার করেছে। চারপাশে শূন্য আর নিস্তব্ধ, তবুও তার বুকের ভেতর যেন ঢাক বাজছে। সে সোফায় বসে পড়ল, দু হাত একত্র করে হাঁটুর ওপর রেখে। মালিনীর আজকের আচরণটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। সে ভাবল, মালিনীদি ছাদে কি করতে গিয়েছিল? হাওয়া খেতে, নাকি অন্য কোনো কাজে? সেও কি রিনিদের বাড়িতে অস্বাভাবিক কিছু দেখেছে? প্রশ্নগুলো বুনো লতার মতো তার মাথার ভেতর জড়িয়ে যাচ্ছে। হঠাৎ বুকের ভেতরটা চাপ চাপ করে উঠল। বুকশেল্ফের দিকে হাত বাড়িয়ে সে বের করল পুরনো ডায়েরি। বিয়ের আগে প্রতিদিনের সব কিছু সে এই ডায়েরিতেই লিখত। বিয়ের পর ধীরে ধীরে সে অভ্যাসটা ছেড়ে দিয়েছে। কিন্তু আজ আবার পেন হাতে নিল। পাতা উল্টে সাদা পাতার ওপর কলম চালাতে শুরু করলো স্নিগ্ধা। মালিনীদি গভীর রাতে ছাদে কি করছিল? কেন আমার দিকে
ওই রকম রাগী দৃষ্টিতে তাকালো। এই বাড়িতে কাজ করছে মাত্র কয়েকদিন, অথচ কতটা সহজে নিজের জায়গা করে নিল। হঠাৎ করেই হাজির হলো, বলল কাজ চাই, আর আমরা রেখে দিলাম। এই কদিনেই সবাইকে যেন হাত করে নিল। মালিনীদি আসার পর থেকেই কেমন যেন বদলে যাচ্ছে সব কিছু। আমার হাতের রান্না কেউ খেতে পারছে না, যেটা আগে হতো না। আর সেই সোনার রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা কাঠের বাক্সটা থেকে কিভাবে হারিয়ে গেল, অথচ চাবি তো আমার কাছেই। কেন হচ্ছে এসব? মালিনীদি যেন সবাইকে নিজের দিকে টেনে নিচ্ছে। আমার কোনো মূল্যই থাকবে না হয়তো। লিখতে লিখতে তার মনে পড়ল সেই আত্মার কথা। কলম কেঁপে উঠল। সেই আত্মাকে শেষ কবে দেখেছি? মালিনীদি আসার আগেই রাত্রে আত্মা এসেছিল। তারপর থেকে আর কখনো রিনিদের বাড়ির দিক থেকে কোনো কান্নার আওয়াজ, সাপের ফোঁসফোঁস শব্দ বা অস্বাভাবিক কিছু শুনতে পাইনি। সব কিছু হঠাৎ করেই থেমে গেছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? তাহলে কি মালিনীদি সেই কারণ? কিন্তু মালিনীদি আসার পর তীব্র হাওয়ার সাহায্যে আমাকে কোন অশরীরী আত্মা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল? আর একটা জিনিস, মালিনীদি সবসময় কালো পোশাক পরে থাকে কেন? স্নিগ্ধার মাথাটা ঘুরে যাচ্ছে। একদিকে হারিয়ে যাওয়া মূর্তি, অন্যদিকে বুলিকে বাঁচানোর প্রমাণ। কোন দিক সামলাবে সে? স্নিগ্ধা এবার লিখতে লাগলো, বুলিকে বাঁচানোটা এখন আমার কাছে সবচেয়ে জরুরি। মালিনীদি, সুবীর, বুলি, শ্রেয়া, রিনি সবার সম্পর্কেই আমাকে জানতেই হবে। রিনি একবার বলেছিল শ্রেয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের মোহনপুরে, দরকার হলে সেখানেও যাব। প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। কেন যেন আমার মনে হচ্ছে প্রমাণটা বাইরে নয়, রিনিদের বাড়ির ভেতরেই আছে। না হলে সেদিন রিনিদের নিচতলার বাথরুমের দরজার নিচ দিয়ে রক্ত বেরোতে আমি কেন দেখেছিলাম? সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। হাতটা কেঁপে উঠল। এক মুহূর্ত থেমে সে ডায়েরির পাতা বন্ধ করল। সে ধীরে ধীরে ডায়েরিটা আবার বুক সেলফে গিয়ে রেখে দিল। ভোর হয়ে আসছে। হঠাৎ তার মনে হলো, ছাদে কোথাও মূর্তিটা লুকিয়ে রাখেনি তো মালিনীদি? মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি আবার ছাদে উঠে গেল স্নিগ্ধা। চারপাশ খুঁটিয়ে দেখতে লাগলো। না, মূর্তিটা নেই। ছাদের টবে হরিপদ অনেক রকম ফুলের গাছ লাগিয়েছে, তার মধ্যে কয়েকটা বড় টবও আছে। স্নিগ্ধার মনে হলো ওর মধ্যে লুকিয়ে রাখা হতে পারে মূর্তিটা। মাটির ওপর কিছু খোঁচা খোঁচা ভাব নেই ঠিকই, তবুও নিশ্চিত হতে পারে বড় টবগুলোর মাটি হালকা করে খুঁচিয়ে দেখল সে। কিন্তু না, কোথাও নেই মূর্তিটা। ছাদের কলে হাত ধুতে ধুতে স্নিগ্ধা ভাবল, আজ আর মালিনীদিকে কোনো কাজ করতে দেব না, সব কিছু নিজেই করব। ও ঠিক কী উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে জানি না, তবে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে। আমি সেটা সফল হতে দেব না। এতক্ষণে চারদিক একটু পরিষ্কার হয়েছে। স্নিগ্ধা ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো নিচতলায়। সে ধীরে ধীরে সুরেনবাবুর ঘরের দরজার দিকে পা বাড়ালো। হঠাৎ পিছন থেকে মালিনী বিরক্ত স্বরে বলল, বড়বাবুর ঘরে যেও না বৌদি, উনি আরেকটু শুয়ে থাকুন। স্নিগ্ধা থমকে দাঁড়ালো, অবাক হয়ে তাকালো মালিনীর দিকে। এই বাড়ির একজন কাজের মেয়ে হয়েও এমন স্বরে তাকে নির্দেশ দিচ্ছে, যেন মালিনী এই বাড়ির কর্ত্রী। সে আর কিছু না বলে সোজা ভুবনবাবুর ঘরের দিকে এগিয়ে গেল। ভুবনবাবু মর্নিং ওয়াকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পাশে হরিপদ দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা একটু দ্বিধা নিয়ে বলল, কাকু, তোমাকে একটা কথা বলবো। ভুবনবাবু বললেন, বলো। স্নিগ্ধা চারপাশটা দেখে নিয়ে চাপা স্বরে বলল, মালিনীদির আচরণ আমার ভালো লাগছে না,
গভীর রাতে ওকে ছাদে দেখেছিলাম। ভুবনবাবুর মুখ গম্ভীর হয়ে গেল, কণ্ঠে বিরক্তি স্পষ্ট হয়ে উঠল। তিনি বললেন, তুমি নিজেই তো গভীর রাতে ছাদে গেছো। তোমার যদি কারণ থাকতে পারে, ওরও তো থাকতে পারে। সবসময় মানুষকে সন্দেহ করা ভালো নয় স্নিগ্ধা। হরিপদ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তুমি ওকে ভুল বুঝছো মা। ও খুব ভালো মেয়ে। আমি নিজেও প্রথমে ওকে ভুল বুঝেছিলাম। ভুবনবাবুর কথা শুনে স্নিগ্ধা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এতদিন যে কাকু সবসময় তাকে বোঝে, পাশে দাঁড়ায়, সেই কাকু আজ এমন কথা বলল। তাছাড়া কাকু সবসময় তাকে মা বলে ডাকে, আর এখন নাম ধরে ডাকছে। তার মনে হলো মালিনী যেন এখন এই বাড়ির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সবার জন্য সুস্বাদু রান্না, মিষ্টি ব্যবহার, সময় মতো সব কাজ করে সবার মন জয় করে নিয়েছে। কিন্তু তাই বলে তাকে কেউ গুরুত্ব দেবে না, অবহেলা করবে? সে তো নিজের মতো করে চেষ্টা করে সবাইকে ভালো রাখতে, সেবা করতে। মনটা হঠাৎ খুব ভার হয়ে উঠল। স্নিগ্ধা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, মালিনীকে সে এই বাড়িতে আর রাখতে দেবে না। এই চিন্তা মাথায় নিয়ে সে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে রওনা দিল। মালিনী চায়ের জল বসিয়েছে। স্নিগ্ধা রান্নাঘরে ঢুকে জিজ্ঞাসা করল, এত ভোরে কার জন্য চা করছো? মালিনী শান্ত গলায় উত্তর দিল, বড়বাবু আর হরি কাকার জন্য। স্নিগ্ধা সোজাসুজি বলল, তোমাকে আর আমাদের বাড়িতে কাজ করতে হবে না, সব কিছু আমি করব। তোমার জিনিসপত্র নিয়ে তুমি এক্ষুনি চলে যাও, আমি তোমার পাওনা টাকা দিয়ে দিচ্ছি। এই কথা বলেই সে গ্যাসের দিকে এগিয়ে গিয়ে আগুনটা নিভিয়ে দিল। মালিনী কিচ্ছু বলল না, শুধু একরকম ব্যঙ্গ মিশ্রিত বাঁকা হাসি হেসে সরে দাঁড়ালো। ঠিক তখনই ভুবনবাবু এসে বললেন, আমি হাঁটতে যাচ্ছি মালিনী। তিনি লক্ষ্য করলেন মালিনীর মুখটা কেমন গম্ভীর অন্ধকার। কি হয়েছে মালিনী? জিজ্ঞাসা করলেন তিনি। মালিনী মাথা নিচু করে বলল, বৌদি আমাকে চলে যেতে বলল আর কাজ করতে হবে না। এই সময় রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছে স্নিগ্ধা। সে ভুবনবাবুর পাশ কাটিয়ে যাচ্ছে। ভুবনবাবু রাগ ভরা চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুমি ওকে চলে যেতে বললে কেন স্নিগ্ধা? স্নিগ্ধা থমকে দাঁড়ালো। চোখে বিস্ময়, অভিমান একসাথে ফুটে উঠল। ভুবনবাবুর গলা কঠিন হয়ে উঠল। ওকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না, ও থাকবে। তারপর তিনি মালিনীর দিকে ফিরে বললেন, তুমি কাজ করো মালিনী। এই কথা বলে তিনি দ্রুত পা ফেলে বেরিয়ে গেলেন মর্নিং ওয়াকে। মালিনী আবার গ্যাসে আগুন জ্বালিয়ে চা বানাতে শুরু করলো। ঠিক তখনই হরিপদ রান্নাঘরে ঢুকে হেসে বলল, কি হলো মালিনী, এখনো চা বানানো হয়নি? স্নিগ্ধা চুপ করে দাঁড়িয়ে আছে। সে বলল, হরি কাকা, আমি চা বানিয়ে দিচ্ছি। এই বলে সে গ্যাসের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু হরিপদ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, মালিনী বানাক, ওর হাতের চায়ের স্বাদই আলাদা। স্নিগ্ধা দাঁড়িয়ে গেল। বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। তারপর ধীরে ধীরে একপাশে সরে গিয়ে বলল, হরি কাকা, তুমিও? শব্দগুলো কাঁপা কণ্ঠে বেরিয়ে এলো, গলা ধরে এলো। চোখের জল আর আটকাতে পারল না। মনের গভীরে নেমে এলো এক নিঃসঙ্গ হাহাকার। সে আর ঘরে থাকতে পারল না, বেরিয়ে গেল রাস্তায়। ভোরের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। শহর এখনো ঘুমিয়ে। একটা নিস্তব্ধতা, ঠান্ডা নিঃসঙ্গ, অথচ অদ্ভুতভাবে চাপা। ঠিক তখন রিনিদের গেট থেকে বেরিয়ে এলো সেই চেনা কালো বাইকটা। আজ বাইকে শুধু একজন, পিছনে বাঁধা সেই পরিচিত কাগজের বাক্স। স্নিগ্ধা চুপচাপ এগিয়ে গেল। বাইকটা ধীরে ধীরে এগোতে লাগলো। আর স্নিগ্ধার চোখে পড়ল গেটটা তার চোখের সামনে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সে বাইকের পিছন পিছন হাঁটতে লাগলো। বাইকটা তার থেকে বেশ কিছুটা দূরে। হঠাৎ বাইক চালক বাইক থেকে রাস্তার পাশে ছুঁড়ে ফেলল একটা প্লাস্টিকের প্যাকেটের মতো কিছু। তারপর দ্রুত গতিতে বাইক চালিয়ে সামনের দিকে এগিয়ে গেল।
স্নিগ্ধা বিরক্ত গলায় বলল, রাস্তার পাশে নোংরা ফেলে গেল। সে পিছন ফিরতে যাবে, ঠিক সেই সময় তার চোখ আটকে গেল সেই প্যাকেটটার ওই দিকেই। আর ঠিক তখনই কানে ভেসে এলো সেই রাতের মহিলার কণ্ঠের মতো এক আর্তনাদ। দূরের মতো শোনালেও শব্দটা যেন সোজা তার কানের পাশে কেউ বলে গেল। কাঁপা কণ্ঠ, চাপা কান্না, আর ভেতরে গুমড়ে ওঠা এক ভয়াল হাহাকার। স্নিগ্ধা চমকে উঠল, শরীরটা ঠান্ডা হয়ে এলো মুহূর্তেই। সেই আর্তনাদের সুরটা ঠিক যেন সেই প্যাকেটের ভেতর দিকেই আসছে। সাথে সাথেই ওদিক থেকে হালকা একটা ঠান্ডা শীতল হাওয়া তার গায়ে এসে লাগলো, ঠিক যেন গরম শরীরের ওপর কেউ বরফ ঠেসে ধরেছে। সে নিজের অজান্তেই নিঃশ্বাস চেপে ধরল। পায়ের নিচে রাস্তা জমাট বেঁধে এসেছে মনে হলো, তবু সে থামল না। ধীরে ধীরে নিঃশব্দে সে এগিয়ে গেল সেই প্যাকেটটার দিকে। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 2 40 থেকে 42 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।